আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সামির হোসেন এবং আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ভারী বর্ষণের বেশ কয়েক ঘন্টা পরও রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, রাস্তায় গাড়ি বিকল হয়ে যানজট সহ নানা ভোগান্তিতে নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি থেকে শাহবাগ মোড়ে কোটা আন্দোলনকারীদের আধা ঘন্টার সড়ক অবরোধ, আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা। এবং ঘন ঘন নীতি পরিবর্তন ও বিভিন্ন সংস্থার হস্তক্ষেপে শেয়ার বাজার এগুচ্ছে না অভিযোগ, পার্শ্ববর্তী দেশের তুলনায়ও অনেক পিছিয়ে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। মুষলধারে বৃষ্টির বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা কমেনি। কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও প্রায় কোমর পর্যন্ত পানিতে চরম ভোগান্তিতে নগরবাসী। তারা বলেছেন, শুধু কথাই নয়, নগরের জলাবদ্ধতা নিরসনের প্রয়োজন মহাপরিকল্পনা। শাকের আদনান জানাচ্ছেন। মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির পর ভোর ৬টা থেকে মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক থেকে অলিগলি। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে প্রচণ্ড যানজটে চরম কষ্টে পড়েন নগরবাসী। হেঁটে আসলাম, পানি কেন আসা যাইতেছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ির জ্যাম, জ্যাম, ভাড়া অনেক, কোনো গাড়ি পাই নাই, পানির ভিতরে হাইটাই। ৯ বাজে আইসে দিক এখানে কি বলবো, কক্সবাজার বলা যায়, মিলিত কক্সবাজার। আমি বুঝি না, ডিজিটাল বাংলাদেশে যদি এরকম হয়, ঢাকা সিটির অবস্থা, এটা মেইন সড়ক, কি বলার আর কিছু নাই। আজকে মেয়র সাহেব কোথায়, এগুলো দেখে না সে? মানুষ হাঁটাচলা করতে পারতেছে না, গাড়ি ঘোড়া জ্যাম লাগিয়ে রয়েছে, মানুষ চলাচল করতে পারতেছে না, খুবই দুঃখজনক ভাই। বহু যানবাহনে পানি প্রবেশ করে সড়কে বিকল হয়ে যায়। আসলে এত পরিমাণ পানি যে আমগো গাড়ি চালানোর মতন অবস্থা নাই। গাড়ি অনেক জায়গা বন্ধ হয়ে গেছে, আমি এই পর্যন্ত পানিতে ভিজে ভিজে তারপরে গাড়ি চালাই আইছি। অনেক কি করবো, মানুষও নিয়ে যাইতে পারে, আমার এই যে গাড়ি বন্ধ হয়ে গেছে। আমার তো পরে 1 ঘন্টা হয়ে গেল। এখন দেখি পানি কমলে হয়তো, পানি শুকে গেলে হয়তো স্টার্ট মিটারলে আস্তে আস্তে ব্যাগে যেতে হবে। সামনে তো যাওয়া যাবে না, সামনে পানি বেশি। গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে, সাইলেন্সারে পানি ঢুকছে। তো মিরপুর থেকে আসছি, তো একটা জায়গায় যেতে যাচ্ছিলাম, তো এখানে সেই অবস্থা, ব্যাক করে চলে যাচ্ছে। নগরবাসী বলছেন, কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীতে এমন জলাবদ্ধতা নতুন কোনো বিষয় নয়। এখন প্রয়োজন সুয়ারেজ ব্যবস্থাকে নতুন করে উন্নয়ন করা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এর আগে ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে তলিয়ে যায় রাজধানীর অনেক সড়ক। সাপ্তাহিক ছুটির দিনে জরুরি প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছিলেন, টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তারা। জলাবদ্ধতায় ছুটির দিনটি উপভোগ্য না হয়ে দুর্ভোগের কারণ হয় অনেকের কাছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ছুটির সকালে নগরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। ছিটে ফোঁটা নয়, এ যে তুমুল বৃষ্টি। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। কোথাও হাঁটু সমান, আবার কোথাও বা কোমর সমান পানি। বিভিন্ন সড়কে গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল বিকল হয়ে যায়। কোনো কোনো রাস্তায় যাত্রীবাহী বাসের মধ্যে পানি উঠে যাওয়ায় বন্ধ রাখা হয় বাস চলাচল। যাত্রীদের ভরসার পরিবহন হয়ে দাঁড়ায় একমাত্র রিকশা। নগরবাসী বলছেন, বিড়ম্বনা অনেক। যখন ঘুম থেকে উঠছি তখন দেখতেছি বৃষ্টি, এবং বৃষ্টি কমতেছি না। বাইরে বের হবো, 4 ঘন্টা ধরে ওয়েট করতেছি, নাস্তা করতে পারি নাই। 4 ঘন্টা ধরে ওয়েট করার পরও ভাবছি বৃষ্টি কমছে, বের হবো। বের হয়ে দেখি হল ইউনিভার্সিটি এরিয়া পুরোটা ভিজে গেছে, একদম আমার হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে পানি চলে আসছে। পানি উঠে আছে, আমার বিদ্যালয়টা ওখানে কারখানা আছে, কারখানার ভিতরে সব কটা পানি ঢুকে গেছে। জরুরি কাজে বের হওয়া মানুষদের কষ্ট করে পৌঁছাতে হয়েছে গন্তব্যে। আর অবস্থা দেখতেছেন তো ঢাকার যে কিরকম পরিস্থিতি। হুন্ডার স্টার্ট অফ হয়ে গেল, তত ভোগান্তি বেড়ে গেল। জি জি, বিভিন্ন জায়গায় পানি। সরকার কি করতেছে, যে রাস্তাঘাটে এরকম পানি থাকে, সরকার তো এই দিক দা ওদিক দা কাটতেছে, তাহলে রাস্তাঘাটে এত পানি কে? পানির অবস্থা খুব খারাপ, তাই না? হ্যাঁ, মানে পুরো একদম পুরা মানে অনেক ভয় পাইতেছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল 6টা থেকে 9টা
এই 3 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 60 মিলিমিটার। শনিবার বৃষ্টি কমার সম্ভাবনার কথা বলছে অধিদপ্তর। প্রত্যেক বছর বর্ষা মৌসুমে কিংবা যখন জলবদ্ধতা সৃষ্টি হয় তখনই টনক নড়ে নগর কর্তৃপক্ষের। কয়েকটি জায়গা পরিদর্শন করেন এবং আশ্বাস দেন আর কখনোই এমন জলবদ্ধতার আর সমস্যা হবে না। তারপর আবার বছর গড়িয়ে যায়, মাস গড়িয়ে যায়, আবারও বৃষ্টি, আবারও সমস্যা, আবারও ভোগান্তি। এ থেকে যেন কোনোভাবেই রেহাই পাচ্ছে না নগরবাসী। ঢাকার আজিমপুর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে অনলাইন বৈঠক শেষে সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রাজধানীর শাহবাগে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, সরকারকে সংবিধানের ভিত্তিতেই সংসদে আইন পাশ করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কারের এক দফা দাবিকে ভিন্ন খাতে নেয়ার অপতৎপরতা চলছে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কোটা সংস্কারের এক দফা দাবি ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল 4:30টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে 5টার দিকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। এ সময়ে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পিছিয়ে পড়া জনগণকে আমরা মেইন কাতারে আনতে চাই, মেইন জনসাধারণের সমান করতে চাই, একটা সাম্যের সমাজ তৈরি করতে চাই। এর জন্য কোটা সংস্কারটা দরকার। এই আন্দোলনটা এখন বর্তমানে আমরা আছি আমাদের ভাইদের ওপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাস্তে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা হয়েছে, যার জন্য আমরা এখানে সমাবেশ করছি। পুলিশে বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম খবরও আমাদের কাছে আছে। এক একজনের অবস্থা ভীষণই হলো আশঙ্কাজনক। এদের উপর যে পুলিশি হামলা করা হলো, পুলিশি নির্যাতন করা হলো, আমরা এর বিচার চাই। আধা ঘন্টা অবস্থানের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা। হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছেন যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলেন এই কোটাকে পরিবর্তন করতে পারে। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিনেমিনি না খেলে আমাদেরকে আমাদের ভোট টেবিলে পরিচয় দিন, আমাদের এক দফা দাবি মেনে নেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে তবে আমি কিন্তু বসে থাকবো না, আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঘন ঘন নীতি পরিবর্তন, বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ ও বিদ্যমান মার্জিন রুলস দেশের শেয়ার বাজারকে সামনে এগোতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের শেয়ার বাজার অনেক পিছিয়ে আছে। পরাগ কাসিম জানাচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের যোগান, বিনিয়োগ সহ নানা কারণে অর্থনীতিতে শেয়ার বাজারের অবদান অনেক, কিন্তু দেশের শেয়ার বাজারে এখনও ভালো কোম্পানির অভাব আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুশাসনের ঘাটতির কথা প্রায়ই আলোচনায় আসে। পাশাপাশি আরও কিছু বিষয় শেয়ার বাজারের উত্থানে অন্তরায় বলে মনে করছেন এই বিশ্লেষক। কদিন পরপরই একটা পলিসি শিফটিং করা হয়, যে কারণে বাজারে একটা ইম্প্যাক্ট পড়ে। মার্জিন রুলে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন এটা চেঞ্জ হয়ে যায়, আজকে বাজার পড়লে কালকে আবার ফোর্স সেল রেডি। এই একটা অবস্থার মধ্যে মার্জিন রুলটা মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে, সেটার কাজ চলছে এসিসিতে ইতিমধ্যে। এবং তার সাথে ইন্টারভেনশন, যে একটা সংস্থা আইসা বলল যে ভাই বাজারটা বেড়ে গেছে, আপনারা এইভাবে বাই করেন না, আপনারা সেল দেন, বাজারটা নর্মাল রাখেন। কেন ভাই, বাজার যেখানে যাবার সেখানে যাক না। আজকে পাকিস্তানে কিংবা ইন্ডিয়ায় যে 74-75 হাজার ইন্ডেক্স হয়েছে, সেখানে কি কোনো বাধা আছে? ওরা এগুলো দেখে না, ওরা শুধু দেখে
পুঁজিবাজারে কোনো রং ডুইং হচ্ছে কিনা। শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হচ্ছে বলেও জানান তিনি। এখন কিছুটা একটু টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করছে বাজার। যারা বড় বিনিয়োগকারী, 100 কোটি টাকার বিনিয়োগ আছে, 50 কোটি টাকার বিনিয়োগ আছে, হাই নেটওয়ার্থ যে সকল ব্যক্তিবর্গ, তারপরে যে সকল ইনস্টিটিউশনস, হ্যাঁ, ওনারাও মোটামুটি অ্যাক্টিভিটি শুরু করেছেন। কারণটা হইল যে ওনাদের ধরেন একটা শেয়ার এখানে কেনা আছে, তো এখন যখন 20-30 টাকার শেয়ার চলে আসছে, তো ওই 90 টাকা 100 টাকা যে অ্যাভারেজ প্রাইসটা কমায় আনতে হবে, তো সেই জন্য তারাও কিছু নিয়ে অ্যাভারেজ প্রাইস করতেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের শেয়ার বাজারে টানা দরপতন শুরু হলে 2022 সালে দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। চলতি বছরের শুরুর দিকে ফ্লোর প্রাইস তুলে দিলে আবারও দরপতন শুরু হয়। 5 মাস পতনের ধারায় থাকার পর চলতি জুলাই মাসের শুরু থেকেই বাজার আবার ঘুরতে শুরু করেছে। এখন এই মার্কেটের কিসের উপর যে ভালো হচ্ছে আর কিসের উপর খারাপ হচ্ছে এটাই বুঝি না। বিনিয়োগকারীদের আস্থা সংকট কেটে গেলে শেয়ার বাজার গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। এ পর্যায়ে খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন আদিল আহমেদ শান। যাচ্ছে শানের কাছে। নমিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আই স্পোর্টসে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের আয়োজন দিয়ে আজকে শুরু করছি আমাদের আজকের আপডেট। 1 বছরেরও বেশি সময় পর জাতীয় নারী দলে ফিরেছেন পেসার জাহানারা আলম। বিসিবির প্রকাশিত একটি ভিডিওতে তিনি জানিয়েছেন নারী এশিয়া কাপে দলের লক্ষ্য সেমিফাইনাল, পাশাপাশি দলের জয়ে অবদান রাখতে চান তিনি। 19 জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় 8 জাতির নারী টি-20 এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপির অনুশীলনের শেষ পর্যায়ে বাংলাদেশ। এশিয়া কাপের দলের টার্গেট ডেফিনেটলি ফার্স্ট টার্গেট আমাদের সেমিফাইনাল খুব ভালোভাবে খেলা, এবং আমরা এখানে একটা ইকুয়েশন আছে আমাদের, যেটা আমি মনে করি যে আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি, সেক্ষেত্রে হয়তো পাকিস্তানের সঙ্গে আমাদের সেমিফাইনালে ফেস হতে পারে। এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে, এবং আমার পার্সোনালি নিজের টার্গেট থাকবে যেন আমি প্রত্যেকটা ম্যাচে খুব ভালো কন্ট্রিবিউট করতে পারি দলের জয়ে। নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন আয়োজিত লেগেসি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন 10 নারী উদ্যোক্তা। 10টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। দেশের নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে গত 30 বছর ধরে কাজ করছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন উই। ঢাকা ক্লাবে জমকালো আয়োজনে লিগেসি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় 10 উদ্যোক্তার হাতে। নারী উদ্যোক্তাদের সম্মিলিত এই প্রয়াস দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করেন বিশ্ব বরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। আমি বাংলাদেশকে উঠাতে চাই, হয়তো আপনাদের সঙ্গে দেখা হয় না, বাট আই রিড অ্যাবাউট ইউ, আই নো হোয়াট ইউ আর ডুইং। আমি একা তো পারবো না, তালিবাদে সবাই মিলে। আর লাইফস্টাইলের পরিচালক বেনজির আলম অনন এবছর বিজনেস ক্লদিং শাখায় লিগেসি অ্যাওয়ার্ড পেয়েছেন। So I'm very happy and very proud to be a part of this. Our special thanks to my mother যে যার জন্য আমরা এই legacy ওনার জন্যই তো legacyটা, তো thank you very much ma. I'm very thankful and grateful to Roke auntie, late Roke auntie. She's passed away, but she lives in our hearts. উনি আমাদের মনে প্রাণে সব সময় আছেন। আমাদের খুব ভালো লাগছে আজকে লেগেসি অ্যাওয়ার্ডে আমাকে আমার কাজের জন্য এখানে পুরস্কার দেওয়া হয়েছে। আমাদের দেশ চালাচ্ছেন আমাদের নেত্রী শেখ হাসিনা, এবং ওনাকে দেখে মনে হয় যে আসলে আমাদের নারী জাতিটা অনেক বেশি এগিয়ে আসছেন। অ্যাওয়ার্ড প্রদান শেষে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন খড়গা প্রসাদ অলি।
ব্যবসায়িক উৎকর্ষতা, স্বচ্ছতা, সামাজিক অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইউনাইটেড গ্রুপ। প্রায় অর্ধশতকের সফলতার গল্পকে সঙ্গী করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা, কর্মকর্তা, কর্মচারীরা। পরাগ আজিমের রিপোর্ট। সীমাহীন স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে ১৯৭৮ সালে যাত্রা শুরু করে ইউনাইটেড গ্রুপ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সহ মানুষের জীবনের মৌলিক বিষয়গুলোতে উৎকর্ষতা নিয়ে সামনে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ জাঁকজমকপূর্ণ উদযাপন। প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে নিজেদের সফলতা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। Our goal is to remain true to our founding roots and carry forward with utmost diligence the legacy and the values of our mentors. We will remain committed towards our stakeholders, customers and our community. We will continue to work hard to create value. We shall give back to the society through appropriate investments and social activities. চলার পথে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতাও জানান ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান। Despite our challenges and amid our grief, we have continued to build on our momentum with the support of our distinguished stakeholders who have continued to give us a shoulder in these turbulent times. A special note of thanks to all our bankers who have given their unwavering support in these difficult times, which has been crucial for us to maintain our seamless operation and services to the country. বর্ণাঢ্য আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 2 দশক পার করল ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট সুরবিহার। এই 20 বছর পূর্তির আয়োজনে ছিল বর্ষা বন্দনা উৎসব। আয়োজনের সার্বিক বিষয় নিয়ে আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। শিশু কিশোর সহ সব বয়সীদের এক করে সংস্কৃতি অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গত 20 বছর সঙ্গীত ও সংস্কৃতি বিষয়ক নানা উদ্যোগে সমৃদ্ধ হয়েছে ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট সুরবিহার। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে তার সৃষ্টিশীলতা দিয়ে সংস্কৃতি মনস্ক সমাজ গঠনে ভূমিকা রেখেছে, যার ধারাবাহিকতায় এবছরের আয়োজন বর্ষা বন্দনা। শিশুদেরকে আসলে যুক্ত করা এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা জাতিকে তার শৈশব থেকে যদি সংস্কৃতি মনস্ক করা যায় তাহলে শেষ জাতি পৃথিবীতে সৃষ্টিশীলতার সাধনা ছাড়া আর কিছুই করবে না। বাচ্চাদেরকে যে এনকারেজ করছে সেটা সবকিছু মিলে আমি অনিমার এগিয়ে চলাটা আরো প্রশস্ত হোক এটা মনোপ্রাণে কামনা করি। মানুষ যখন হতাশায় থাকে, বিরহে থাকে, তখন মানুষ দিন গোনে কখন দিন শেষ হবে। আর আমার দিন কি করে 20টা বছর হয়ে গেল আমি টেরি পেলাম না। শুধু আমি সুরে ছিলাম, এই ছোট ছোট মুখ তাদের সাথে ছিলাম, আনন্দে ছিলাম, মশগুল। যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। সুস্থ সংস্কৃতি চর্চা, বিকাশ ও সংস্কৃতিমনা প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে 2004 সালে প্রতিষ্ঠিত হয় সুরবিহার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। শুক্রবার পুষ্পকমলের নেতৃত্বাধীন জোট সরকারের বৃহত্তম দল তার সমর্থন প্রত্যাহার করলে ক্ষমতা হারান তিনি। এর ফলে 19 মাস ক্ষমতায় থাকার পর পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি। সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের মধ্যে তার পক্ষে ভোট দেন মাত্র 63 জন আর বিপক্ষে 194 জন। ভোট শেষে ভবন ত্যাগের আগে সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন পুষ্পকমল। সরকারে তার প্রধান মিত্র নেপালের কমিউনিস্ট পার্টি গত সপ্তাহে তাদের সমর্থন প্রত্যাহার করে নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিলে সংসদে একটি আস্থা প্রস্তাব আনতে হয়েছিল তাকে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা খার্গা প্রসাদ আলীকে সম্মতি দিয়েছে জোট। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
দেশের 5টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র আজব কারখানা। এই সিনেমায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার বিভিন্ন ঘরানার গানের ঐতিহ্য। আরো জানাচ্ছেন সুলতানা হেবো। ঈদের সিনেমার আমেজের মধ্যেই প্রেক্ষাগৃহে হাজির চলচ্চিত্র আজব কারখানা। আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে এই সিনেমায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার বিশিষ্ট অভিনেতা পরমব্রত। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। অভিনয় করেছেন ঢাকায় শীর্ষ র্যাম্প মডেল ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, কিতাব আলী, অর্পণ, মাইমুনা মম সহ অনেকে। শহরের লাইফ এবং গ্রামের লাইফ একসঙ্গে দেখতে পারবে এবং বিভিন্ন ধরনের সোলে, বিভিন্ন ধরনের ইমোশন এখানে প্রেজেন্ট হবে। একই ধরনের একটা ফিলিং নাই এটার মধ্যে, অনেক ধরনের ইমোশনস আছে। আমরা বারবার বলছি যে আমাদের লোকবল কম, আমাদের অর্থবল কম, ফলে আমরা খুব কম সময়ের মধ্যে আয়োজনটা করেছি। এর মধ্যে আমরা 5টা হল নিয়ে আমরা আজকে শুরু করলাম, দেখি কি দাঁড়ায়। ফলে আমাদের যদি ঢাকার বাইরে চিটং শুধু আছে, সিঙ্গেল স্ক্রিনরা যখন চাইবে তখন সেই তাদের মতো করে দেওয়া। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের ল্যান্ড সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চলছে আজব কারখানা। তো আমাদের তো বিশাল ক্ষতি হয়েছে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে জয় ব্যানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের একটি বাঁধ থেকে তালাইমারি পর্যন্ত বিভিন্ন শোভাবর্ধন করায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের উদ্যোগে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ করা হয়। দর্শনার্থীদের জন্য পদ্মা নদীর পাড়ে বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ঝুলন্ত সেতু, লালন মুক্ত মঞ্চ, বড়কুঠি এলাকায় ওয়াকওয়ে সহ দর্শনার্থীদের বসার জায়গা। বাচ্চাদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। এছাড়াও লালন মুক্ত মঞ্চের পাশে পদ্মা নদীর পাড়ে চলছে ঈদ আনন্দ ও পণ্য মেলা 2024। মেলায় বিভিন্ন পণ্যের সমাহারের পাশাপাশি রয়েছে সার্কাস, বিভিন্ন রাইড ও পানির ফোয়ারা। মেলা প্রতিদিন বিকেল থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কৃষি সংবাদ। দেশের বিভিন্ন অঞ্চলে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে, বেড়েছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রায় সব রকম চাল প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকদের কারসাজির কারণে অস্থিতিশীল চালের বাজার। দিনাজপুর থেকে শাহ আলম শাহী ও কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দিনাজপুরে সবচেয়ে বড় চালের আড়ত বাহাদুর বাজার। সেখানে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মিনিকেট চাল 65 টাকা থেকে বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। গুটি স্বর্ণ 45 টাকা থেকে বেড়ে 50, আটাশ 55 টাকা থেকে বেড়ে 60 এবং প্রতি কেজি 29 চাল 52 টাকা থেকে বেড়ে 58 টাকায় বিক্রি হচ্ছে। 150 থেকে 200 টাকা বেড়েছে 50 কেজির প্রতি বস্তা চালের দামে। মিলাররা বলছে চাউলের দামও বাড়বে, ধানের দামও বেশি। এভারেজে আপনার বস্তা প্রতি 25 কেজি বস্তায় 100 টাকা বাড়ছে, কেজিতে 4 টাকা। 3000 টাকা কিনছিলাম, এখন 3150 টাকা কিনতে হচ্ছে। এবং 28 চাল যেটা 2700 টাকা কিনছিলাম, বর্তমানে 2800 থেকে 2850। তবে বাজারে চালের দাম বৃদ্ধির প্রভাব পড়েনি কৃষকের ওপর। ন্যায্য দাম থেকে বঞ্চিত তারা। যখন ধান কাটামারা ছিল না, তখন ধান কিন্তু 1600, 1400, 1500 মনে করেন হাটে ধান নিয়ে যাচ্ছি, ভিজা ধান কেউ দিতে যাচ্ছে না। পরে মনে করেন যে আমাদের তো চাষিদের পুরা লস। আমরা ধান দামে পাই না 1600 টাকা বস্তা, 2 মাস পর টাকা। কৃষক মরিছে। বড় মৌসুম শেষ হয়েছে মাসখানেক আগে। এরই মধ্যে কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে কয়েক দফায় চালের দাম বেড়েছে। আইলচারা ধানের হাটে 2 সপ্তাহের ব্যবধানে সরু ধান প্রতি মনে 150 থেকে 200 টাকা বেড়েছে। আজকে সর্বোচ্চ ধানের বাজার গেছে 1490, 1500, আর তারপরে নিচে 1460, আর এক মাস আগে ছিল আপনার 1320, 1310। 22 টাকা কেজি ইউরিয়া কিনা লাগছে, তাহলে সেই চাষিটা খরচ দিয়ে এই চাষিটা ইনকাম করে কয় টাকা বেচবে মন ধান? এই যে এখন কিছু ব্যবসায়িকরা আছে, এরা এক হাত থেকে ধান কিনছে, এরা তো চাষির মূল্য পাচ্ছে না। ধান ও চালের বাজারে দাম বেড়ে যাওয়ায় মিল মালিকদের সঙ্গে সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে।
অনিয়ম ও সিন্ডিকেট রুখতে বস্তায় ধানের জাত ও দাম লেখার বিষয়টি বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অনন্য জীবনধারা, সংস্কৃতি, ঐতিহ্য, স্থাপত্যের মিশেল মহেশখালীর রাখাইনপল্লী। নির্মল প্রকৃতির মাঝে ভিন্ন জীবনধারার অভিজ্ঞতা নিতে প্রতিনিয়তই বাড়ছে পর্যটকদের আগমন। এতে পর্যটন শিল্পের যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি সমৃদ্ধ হচ্ছে স্থানীয় অর্থনীতি। নুরুল আলমের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সরোয়ার আজম মানিক। বঙ্গোপসাগর আর নদীবেষ্টিত কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী প্রায় 400 বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপে ছায়া সুনিবিড় সবুজ প্রকৃতি, ঐতিহ্যবাহী স্বর্ণ মন্দির, বিহারসহ ব্যতিক্রমী সংস্কৃতির কারণে পর্যটকদের অন্যতম আকর্ষণ রাখাইনপাড়া। রাস্তা সংস্কার ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে বেড়েছে পর্যটক সমাগম। আমরা আগে বাঙাল রাস্তা ছিল, এখন সব জায়গায় মানে রাস্তা হয়ে গেছে। শ্রমিকদের ব্যবসা এখন অনেক উন্নত মান। টুরিস্টরা আসলেও ওদের চলাপথ খুব ভালো। আলি গলিও নাই, যতগুলো রাস্তার আছে প্রত্যেকটা সলিড ইয়ে করে ফেলেছে। ভালো পরিবেশ হচ্ছে। আর মনে করেন যে আগে যে লোক জনের সমাগম হইতে আগের চেয়ে এখন অনেক লোক বাইরে গেছে। ব্যবসায়ী বলেন, যাতায়াত বলেন, সুবিধা অসুবিধা সব মিলিয়ে আমরা ভালোই পজিশনে আছি। পর্যটকদের নিরাপত্তা ও স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে জনপ্রতিনিধিদের পাশাপাশি কাজ করছে স্থানীয় সমাজ কমিটি। প্রত্যেক পাড়া ঘুরতে গেলে কোনো সমস্যা নাই, সব নিরাপত্তা ওকে আছে। আমাদের মহেশখালীর মধ্যে বলতে গেলে রাখাইনপাড়া আগের থেকে অনেক উন্নত। রাস্তাঘাটে ভালো হবার কারণে অনায়াসে যাতায়াতের খুব সুবিধা হয় এবং তারা খুব সুন্দরভাবে সুবিধা মতো নিজেদের মতো করে কেনাকাটা ব্যবসা বাণিজ্য করতে পারে। ওরা আমাদের কাছ থেকে কোনো প্রকারের জায়গার টাকা নেয় নাই। ওরা ওয়াল ভাঙছে, ওখানে ঘর ভাঙছে, ম্যাক্সিমাম ঘর এবং ওয়াল বাউন্ডারি ওয়াল ভাঙছে। তো এগুলি ওরা আমাদেরকে, আমরা ওদেরকে সুঝিয়ে আমরা এগুলি করছি। আমরা এটা বোঝানোর পরে ওরা দিছে, ওরাও খুশি, আমাদের পৌরসভার কাজও হয়েছে। রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান ও প্রাণ প্রকৃতি সংরক্ষণে পর্যটকদের সচেতন হওয়ার আহ্বান স্থানীয় বাসিন্দাদের। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর আরও যা থাকছে: যমুনা ব্রহ্মপুত্রের পানি বেড়ে সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্ধায় পরিস্থিতির অবনতি, নেত্রকোনায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা। সিরাজগঞ্জে অব্যাহত রয়েছে যমুনার সাথে অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি। যমুনার পানি বাড়ায় জামালপুরের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বাড়ায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নেত্রকোনায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গত এলাকায় বানভাসী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে, একই সাথে বাড়ছে অন্যান্য নদ নদীর পানি। নদী তীরবর্তী ও চরাঞ্চলের প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে প্রায় 10,000 হেক্টর জমির ফসল। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। জেলার 35টি ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। উলিয়া আমতলী সড়ক ও মাহমুদপুর মেলহন্দ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কুড়িগ্রামের পরিস্থিতি অপরিবর্তিত। 2 সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের 55টি ইউনিয়নের 4 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। বন্যাতে বাড়িঘর তলে গেছি, এখন গরু ছাগল রাস্তার মধ্যে বিভিন্ন অবস্থায় আছে। রাস্তার পানি বেরোর পাই না, আসি রাস্তার মধ্যে আসি, হাঁস মুরগি মরে গেছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে তিস্তা ও ব্রহ্মপুত্র বেষ্টিত সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 165টি চরের লক্ষাধিক মানুষ পানিবন্দী। সিলেটে থেমে থেমে বৃষ্টি থাকলেও বাড়েনি নদ নদীর পানি। নেত্রকোনায় বৃষ্টি আর ঢলের কারণে সব নদ নদীর পানি বেড়েছে। সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানি উদ্বেগজনক হারে বাড়ায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টাঙ্গাইলে নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। জেলার যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজীব আহমেদ, চ্যানেল আই। কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর কবি নজরুল মঞ্চে ৬ নম্বর বাঙ্গুরা ইউনিয়ন পরিষদের আয়োজনে দুদিনের বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শুরু হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুরাদনগর ৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। আয়োজনে আরও ছিল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, ৬ নম্বর পূর্ব বাঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন এবং বিশিষ্টজনেরা। রাজধানীর গুলশানের এস গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী অধ্যাপক দেওয়ান মিজানের স্মরণে মৌন কল্প শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী। দেশের ৫৬ জন বরেণ্য শিল্পীর ৬৪টি শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। উদ্বোধনীতে ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, বিপাশা হায়াত, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, এইচ দ্য ফাউন্ডেশনের ট্রাস্টি মহুয়া খান এবং অন্যরা। এই প্রদর্শনী চলবে ২৪শে জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। চট্টগ্রামে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার সহ ৬টি জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সার্কিট হাউসে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোর্শেদ খান এ সময় ছিলেন। জেলার ৭৬৯ জন জটিল রোগীর মধ্যে ৩,৮৪,০০,০০০ টাকার সহায়তা প্রদান করা হয়। অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের গরিব অসহায় মানুষদের সামাজিক নিরাপত্তা বলয়ে আনতে এবারও বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বেশি অর্থ বরাদ্দ রেখেছে।